ঘড়িতে সকাল 7টা। আর বাইরের কাজকর্ম সেরে ঘরে এসে একদিকে দুধ জাল বসিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছি যে চিয়া সিডটা খাবো। এখন তো একটু গরম জল ভিজিয়েই খাই। যেই না গ্যাস জ্বালিয়েছি ব্যাস সঙ্গে সঙ্গে দেখি ফ্লেম হচ্ছেই না। তারপর দেখলাম আস্তে আস্তে নিভে গেল, মানে সিলিন্ডারটা শেষ। কি বলবো বলো তো, সকাল সকাল কি ঝামেলা। এই গত মাসেই বলছিলাম না যে আমার সাথে এরকমটাই হয়, যখনই জলখাবার বসাই অথবা দুপুরের রান্না শুরু করি ঠিক সেই সময়টাতেই আমার গ্যাস সিলিন্ডারটা শেষ হয়ে যায়। এর আগেও হয় না, পরেও হয় না। আর এই মাসে দেখো একদম সকাল সকাল এই ঘটনা ঘটলো। মানে ভোরের চাটা ভাগ্যিস হয়েছিল, ভোরবেলায় 4টের সময় তোমাদের দাদাভাইকে চা আমি করে দিই। সেই সময় যদি এইরকমটা হতো, বেচারাকে না হয় না খেয়ে যেতে হতো, আর ও তো মাকে ডাকতেই দিত না যে গ্রিল খুলে আমি মায়ের রান্নাঘরে গিয়ে চা করে নিয়ে আসবো। মানে মা বাবার ঘুমের ডিস্টার্ব হবে, আমাকে তো যেতেই দিত না, ডাকতেই দিত না। ওই নিজে একেবারেই না খেয়ে বিস্কুট জল খেয়ে চলে যেত। আর আমার সেটা মোটেও ভালো লাগতো না, কিন্তু হয়ে গেলে আর কিছু করার ছিল না। তো যাই হোক, ভাগ্যিস সকাল মানে ভোরবেলার চাটা আমার হয়ে গেছে। আর এইবার ওই নাট মন্দির থেকে সিলিন্ডারটা নিয়ে চলে আসছি। আর এইদিকে আমার ঝর্ণা দিয়ে এসেছে জানো তো। যেই না দেখছে যে আমি সিলিন্ডার তুলছি, বলছে দাঁড়াও 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 বৌদি, তুমি পারবে না, আমি ধরছি। আসলে ও তো জানেই না, এর আগে তো কখনো দেখেনি যে আমি একাই সিলিন্ডার ওই দিক থেকে নিয়ে আসি অথবা এখান থেকে নিয়ে যাই। ওর কাছে এটা নতুন, তো আমাকে হেল্প করে দিচ্ছে। ও সিলিন্ডারে এই রেগুলেটরটা লাগাতে পারে না, তা আমাকে বলছে বৌদি তুমি কি একাই এটা করো? আমি বলছি হ্যাঁ, আমাকে বাবা একবার দেখিয়ে দিয়েছে, আমি তারপর থেকে করি। তো আমাকে বলছে যে তুমি তাহলে এটা লাগাও, আমি একটু শিখে নিই, তাহলে এরপর থেকে আমি নিজেই পারবো। বাড়িতে কেউ না থাকলে তখন পাশের বাড়ির কাউকে ডেকে নিয়ে আসতে হয়, ভারী অসুবিধা হয়। তো আমি ওকে এদিকটাতে দেখিয়ে দিচ্ছি। আর একটা সমস্যা হচ্ছে কি, এটা যখনই লাগাতে যাচ্ছি গ্যাস বেরিয়ে যাচ্ছে। কোনো সময় এরকমটা হয় না, আসলে ওই ভেতরে যে ওয়াশার থাকে, গার্ডার মতো থাকে, সেই জিনিসটা হয়তো লুজ হয়ে গেছে, যার জন্য এমনটা হচ্ছে। আর এই বিষয়টা না আমি পারি না, ওটা আবার আমার শ্বশুর মশাই ঠিক করে দেন। তো আমি বারবার করে খুলে পড়ে চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। তখন বাবা ওদিকে চা খাচ্ছিল, বাবাকে ডেকে নিয়ে আসছি যে বাবা তুমি এটা ঠিক করে দাও। তো বাবা বললো তুই রেখে দে, আমি দেখছি। খালি সিলিন্ডার থেকে গার্ডারটা বের করে এর মধ্যে লাগানোর চেষ্টা হচ্ছে, কিছুতেই বাবা পারছে না। মানে এরকমটা এর আগে কোনোদিনও হয়নি। তো 3টে খালি সিলিন্ডার বাড়িতে ছিল পাশের ঘরের, তাদের থেকে নিয়ে সেই গার্ডার নিয়ে তারপর আটকানো হয়। তারপর ফাইনালি এই যে দুধ জালটা বসাতে পেরেছি, আর গরম জলটা করে ওইদিকে চিয়া সিডটা আমি খেয়ে নিয়েছি। তো এক বিড়ম্বনা দিয়েই আজকের দিনটা শুরু হলো। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। শিবপ্রিয়াস ডেইলি লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজ হলো বুধবার, আর আজকে না সকাল সকালই ভাত বসিয়ে দিচ্ছি। ওদিকে গতকাল এবং গত পরশু থেকে আমি ভাত খাই না, সেই যে ময়দা খাওয়া হচ্ছিল আমাদের। আগের দিন গেছে পঞ্চমী, তারপরের দিন গেল বিপত্তারিণী পুজো। তো এই সমস্ত মিলিয়ে 2 দিন আমার ভাত খাওয়া হয়নি। তো আজকে ভাত খেতেই হবে। আজ গতকাল রাত্রেই চিন্তা করে রেখেছিলাম যে সকাল সকাল ভাত বসাবো। আজকে মা বলল যে রুটি করতে হবে না। মাও যেহেতু গতকাল ভাত খায়নি, তো মাকে বললাম যে মা তুমি ভাত খেয়ে নাও আমাদের সাথে। তো মা বললো না আমি ভাত খাবো না, আমি চিড়ে খাবো। আসলে মা না আগে দেখতাম যে ভাত খেত, এখন সকাল সকাল আর ভাত খেতে যায় না, বলে যেন ব্যথা বেশি বাড়ে। মানে 2বার ভাত খাওয়া হয়ে যায়। তো সেই কারণে মা ভাত খেতে চাইলো না। আর আমার শ্বশুরমশাইকে তো আমি কোনোদিনও দেখিনি সকালে ভাত খেতে। তো মা বললো আম রয়েছে, কলা রয়েছে, সেসব দিয়ে বাবা মা চিড়ে খেয়ে নেবে। তো আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে এদিকে ভাতটাও একবারেই বসিয়ে দেওয়া যাক। তো তোমাদের দাদা ভাই, বাবান আর আমি সকাল সকাল ভাত খেয়ে নেব। এদিকে ঘড়িতে 9:30 বেজে গেছে, আর ওদিকে জলও চলে এসেছে। তো বালতিটা খালি হয়ে গেল, বালতিটায় জল ভরে নিই। আকাশ দেখো কেমন মেঘলা, প্রতিদিন এত বৃষ্টি হচ্ছে কি বলবো। আমাদের যে শাস্তনদীর মাঠ, যেখানে ইস্কনের রথ আসে, সেই মাঠটা তো বিশাল বড় মাঠ। প্রথম দিনকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কেমন কাদা হয়েছিল। তারপরে এই কয়দিনে যা বৃষ্টি হলো, এতে করে ওই মাঠের যা অবস্থা, মানে আমাদের বাড়ির কেউ যেতে পারিনি। ওরা কাদার কথা চিন্তা করেই যাচ্ছে না, বলছে যদি ভীষণ স্লিপারি হয়, যদি পড়ে যাই কাদার মধ্যে, ওরা ভীষণ ভয় পাচ্ছে। তো আমি বেশ আনন্দ পাচ্ছি যে আমি তো বেশ 2 দিন ধরে আমি দেখে এসেছি, 2টো মেলা ঘুরে এসেছি। এই যদি আমি মানে না যেতাম তাহলে কিন্তু আমার আর জগন্নাথ দর্শন হতোই না।
তো যাই হোক, এদিকটাতে কাকিমার সাথে সেই গল্পই করছি আর এদিকে জল ভরে নিচ্ছি। ভাতটা তো আগেই বসিয়ে দিয়ে নিয়েছি। ওদিকে বাবানের ম্যাডাম এসেছে বাবানকে পড়াতে, বাবান ঘরে পড়ছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি। বলেছি আজকে একটু মাছ নিয়ে এসো, বলেছি একটু যদি সস্তায় পাও তাহলে ইলিশ মাছই নিয়ে এসো। ঘরে হাঁসের ডিম ছিল আর একটি মাত্র মুরগির ডিম ছিল, তো সেটা দিয়ে বাবানের জন্য তো একটা ডিম সেদ্ধ করে রেখেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা অমলেট করে দিলাম। ওদিকে আলু সেদ্ধটা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে নিয়েছি আর তার সাথে দেবো একটু ঘি আর ডিমের অমলেট, ব্যাস ওই দিয়েই ও খেয়ে নেবে। বাবান তো ঘি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে খেয়ে নেবে, কিন্তু আমার মনে হচ্ছে এই মুহূর্তে আর খাওয়া হবে না, কারণ ওদিকে দেখলাম পুঁই শাক নিয়ে এসেছে, তার সাথে তো মাছ রয়েইছে। এই সমস্তগুলো আমাকে এখন কোটা বাছা করতে গেলে আমি যদি খেয়ে নিই তাহলে কিছুতেই আমি এই কাজগুলো না বসে করতে পারবো না, ভারী কষ্ট হবে। তার থেকে বরঞ্চ আমি যদি একটু কাজ গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি, তারপর যদি দুটো খাই তাহলে আর অসুবিধা হবে না। তো সেই সমস্ত চিন্তাভাবনা করেই আর সকালে খাবারটা খেলাম না। ভাবছি যত তাড়াতাড়ি এদেরকে খেতে দিয়ে নিয়ে আমি ওই সবজিগুলো বানাতে বসে যাই। পুঁই শাক দেখবে রান্না করতে কিন্তু সময় যেমন লাগে, কুটনোটা কুটতেও কিন্তু অনেক সময় লাগে। পুঁই শাকের মধ্যে একটু বেগুন, কুমড়ো, আলু, পটল সমস্ত কিছু দিয়ে জুত করে রান্না না করলে খেতে ভালোও লাগে না। আর আজকের পুঁই শাকটা দেখো কি দারুণ নিয়ে এসেছে, একেবারে আমার মনের মতো। আর এই যে এদিকে রয়েছে মাছের রাজা ইলিশ। আমার কাছে কিন্তু মাছের রাজা ইলিশ, অনেকে বলে মাছের রাজা রুই, মানে সবাই তো তাই বলে, কিন্তু আমার কাছে মাছের রাজা ইলিশ। ইলিশ মাছ হলে ব্যাস আর কিচ্ছু চাই না, ওই তেল পটকাটা দিয়েই যেন এক থালা ভাত নিমেষেই একদম খাওয়া হয়ে যায়। আর ওই যে মুড়োটা বেশ চিড়ে নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে, ওইটা দিয়েই আজকে জমিয়ে পুঁই শাক রান্না করব। এদিকে দেখো আমার পুঁই শাক কিন্তু একদম কোটা ধোয়া রেডি, শুধু মাছটা ধুলেই হয়। তো এই দিকটাতে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে চলে এসেছি। প্রথমেই জানো তো পুঁই শাকটাই রান্না করব, কারণ পুঁই শাক রান্না করতে একটু সময় তো লাগেই। মাছের মুড়োটা আগে ভেজে নিচ্ছি। মাছটাকেও দুই পদে রান্না করতে হবে, সেই কারণে একদিকে পুঁই শাক যেমন বসিয়ে দিয়েছি, আর একদিকে বেগুন কুটে সেইটা দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে জিরে ফোড়ন দিয়ে বাবা মায়ের মাছের ঝোলটা বসিয়ে নিয়েছি। ওনারা তো তোমরা জানোই সর্ষে বাটা দিয়ে খেতে চায় না। আগে কিন্তু ভীষণ আমাদের বাড়িতে সর্ষে বাটাটাই রান্না হতো, সবাই ভারী ভালোবাসতো। বয়সের সাথে সাথে খাদ্যাভ্যাসও আমাদের চেঞ্জ করতে হয়, সেই কারণে বাবা মা এখন আর ওই সর্ষে বাটা খেতে চায় না। তো এখানে বেগুন দিয়ে ওই কাঁচা লঙ্কা চিড়েই ঝোলটা রান্না করে নিয়েছি। আর এদিকে পুঁইয়ের পাতাগুলো এত ভালো, যতগুলো ছিল সবগুলোই দিয়ে নিয়েছি, মানে যেগুলো একটু ওই পোকায় কাটা অথবা মশাতে কাটা সেইগুলো ছাড়া সমস্ত পাতা আমি দিয়ে নিয়েছি। আমার না পুঁই শাকের মধ্যে যত বেশি পাতা দেওয়া হবে সেটাই আমার খুব ভালো লাগে, তরকারিটা যেন কেমন সুন্দর বেশ একটু ঘাটা ঘাটা হয়। দেখবে শুধু পুঁই শাক নয়, লাউ শাক বলো কুমড়ো শাক বলো সব কিছুতেই পাতা একটু বেশি দিলে তরকারিটা দারুণ মজে। আর এই দেখো এদিকে বাবা মায়ের মাছের ঝোলটা বসিয়েছি, বেগুনটা সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও ছেড়ে দিয়েছি, দারুণ না? আর এদিকটাতে আমাদের জন্য আবার বেগুন নয়, আমাদের জন্য এইরকম ভাপা ইলিশ। আমার বাবান বেগুন দিয়ে রান্না করার থেকেও ঠিক এইরকম ভাপা ইলিশটা যে বানিয়ে দিই ও খেতে ভীষণ ভালোবাসে। আর আমি জানো তো সর্ষেটা একটু কমই দিই, কালো সর্ষে সাদা সর্ষে দিলে বেশ সুন্দর একটা ঝাঁঝ হয় ঠিকই, কিন্তু তোমাদের দাদাভাই না এখন আর খেতে যায় না সেরকম ঝাঁঝালো মাছ, সেই কারণে আমাকে পোস্তটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। সমস্তটা রেডি করে নিয়েছি, এবার ভাপে বসিয়ে দেবো। ইলিশ মাছ রান্নাটা কিন্তু ভীষণই সহজ, খুব বেশি সময় লাগে না যেহেতু ভাজতে হয় না। আর এদিকে রান্না বান্না তাই তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এইদিকে ঘর মুছবো, তার জন্য দেখো জল নিয়ে নিয়েছি, লাইজলও খানিকটা এর মধ্যে নিয়ে নিলাম। চলো এবার চটপট ঘরটা মুছে নিই, এক্ষুনি বৃষ্টি আসবে, দেখতেই পাচ্ছ ভীষণ মেঘলা হয়ে রয়েছে চারিদিক। ওদিকে মিঠুকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি, যেহেতু খাঁচায় জল সেই কারণে ঘরে এখন নিয়ে নিই, ঘরটা মুছে নিই, ওদিকে খাঁচার জলটাও বেশ ঝরে যাক, তারপর মিঠুকে ঘরে নিয়ে নেব। একটা কথা তোমাদের বলতে চাই যে বাবির নাম যেটা আমি দিয়েছি আমার বোনের ছেলের, সেই নামটা কিন্তু আমাকে মাই নিউ ওয়ার্ল্ড মামুনি দিভাই সাজেস্ট করেছিল, এবং সেটা সত্যিই গতকাল আমার মেনশন করা উচিত ছিল এবং সেটা আমি করিনি, তার জন্য আমার সত্যিই ভীষণ খারাপ লাগছে। তুমি কালকে যখন আমাকে কমেন্ট করেছো না, আমি সত্যি ভীষণ লজ্জিত ছিলাম। তো কোনো কারণে হয়তো আমি মিস করে গিয়েছিলাম, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা প্রার্থী। কিন্তু একটি বিষয়ে আমার একটু বলার আছে, সেটা হলো কমেন্টের প্রথমেই তুমি এইটা বলে শুরু করেছো, সত্যি তোমরা পারো।
কিছুদিন আগে তোমার বোনের নামটা কিন্তু মানে বাবির নামটা আমি তোমাকে বলেছিলাম তোমার কমেন্ট সেকশানে, তারপর যা যা তুমি কমেন্ট করেছো সেগুলো তো রয়েইছে। এই যে কথাটা সত্যি তোমরা পারো, এই কথাটাতে বিশ্বাস করো আমার ভীষণ বড় একটা আপত্তি। সেটা হলো একটা কোনো বিষয় যদি তোমাদের মন মতো না হয় তখনই কিন্তু এই ধরনের একটা আক্রমণাত্মক কথা বলো, তখন সেটা আমার কাছে ভীষণ খারাপ লাগে। আমি কিন্তু প্রতিনিয়ত আমি নিজেকে একটু আলাদা রাখারই চেষ্টা করি। আর আমি সবসময় বলি আমার লাইফস্টাইল কিন্তু আর 5টা ব্লগারের লাইফস্টাইলের মতন নয়। আমার লাইফস্টাইলটা কিন্তু একেবারেই আলাদা। আমি চলি আমার ছন্দে, আমি চলি আপন আনন্দে। তো সেই কারণেই বলছি, প্লিজ তোমরা যদি কিছু বলতে হয় আমাকে বলো, আমি কিন্তু সবার কথা শুনি, সবার কথা রাখার চেষ্টা করি, কিন্তু এমন কথা বলো না যেটাতে আমার ভারী খারাপ লাগে। তো সেইটাই তোমাকে বলার, আমার ওই প্রথম লাইনটাতে একটু আপত্তি। যাই হোক, এদিকে বাবা মায়ের ভাতটা তো বেড়ে নিয়েছি, আর কি কি রান্না করেছি সমস্তটা তো এখন তোমাদেরকে দেখিয়েই দিয়ে নিলাম। তাহলে চলো এইবার ওদের খেতে দিয়ে নিই। ঘড়িতে এখন প্রায় সন্ধে 7টা। এদিকে তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও আজকে খুবই খারাপ লাগছিল বলছিল, সেই কারণে না ও খানিকক্ষণ বেশ এখানে শুয়েছিল। তাই বাবানকে বলেছি আজকে তুই বাইরেই পড়তে বস, তো বাইরের বিছানাতেই পড়তে বসেছে। আর এদিকটাতে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, খানিক আগেই ওকে চা করে দিলাম। আসলে ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে আসলে ও যাচ্ছে, তো ভীষণ চাপ ওর মাথায়। মাঝে মধ্যে সেটা যখন একটু বাড়াবাড়ি লেভেলে হয়ে যায় তখন শরীরটাও কিন্তু এইরকমভাবে ছেড়ে দেয়। তো ওষুধপত্র তো সমস্তটাই খাচ্ছে, দেখি যদি সেরকম খুব বেশি খারাপ লাগে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। আর এদিকটাতে রাত্রের খাবার দাবারও করতে হবে, যেহেতু সমস্ত রান্নাবান্না করা রয়েছে, শুধুমাত্র ভাতটা করে নিলেই হবে। বিছানাটা না যতক্ষণ না গুছিয়ে নিতে পারি ততক্ষণ যেন কেমন একটু খারাপ লাগে, তাই না? মানে বিকেলের ওই সন্ধ্যের মধ্যে বিছানাটা যা আবল তাবল থাকলো মানে দুপুরের পর থেকে, তারপর থেকে যদি একটু গোছগাছ না করি নিজের কাছেই যেন একেবারেই ভালো লাগে না। আর নিজের জন্যও তো সময় ঠিক এই সময়টাতেই পাই, তখন যেন মনে হয় একটু মানে পরিপাটি, সারাদিন তো কাজকর্ম করলাম, এবার একটু গোছানো গাছানো ঘরটাতে নিজের মতন করে সময় কাটাই। তবে সেটা তো আর প্রতিদিন হয় না, বাবান যেদিনকে পড়তে যায় সেদিনই শুধুমাত্র সম্ভব হয়। সেদিন একটু নিজের মতন গান চালিয়ে, নিজের মতন একটু রূপচর্চা করি, নিজের মতন একটু কিছু পড়ি, কিছু শুনি, ব্যাস এইভাবেই কাটাতে পারি, কিছু টুকটাক কাজ করি। কিন্তু যেদিনকে বাবানের পড়া থাকে না, বাড়িতে থাকে, তখন তো বাবানের কাছে একটু বসতে হয়, না বসলে তো আবার ঠিকঠাক পড়তেও চায় না। তো যাই হোক, এইভাবেই আমার সন্ধ্যেটা কাটে। তো এই যে বোতলগুলো সমস্ত ফাঁকা ছিল দুপুরের পর থেকে, এইবার এগুলো সমস্ত ভরে রেখে নিলাম। এইবার ঘরদোরটা একটু পরিষ্কার করে ঝাড়পাট দিয়ে নিয়ে রাতের ভাতটাও বসিয়ে দিয়ে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়ে কাকিমা ডাকলো বলে যেই না গিয়েছি অমনি ওই সময়টাতেই একদম ফ্যান পড়তে শুরু করলো। আর দেখো চারিদিকে হাড়ির চারিপাশটাতে কেমন হয়েছে, মোটেও ভালো লাগে না এমনটা দেখতে। তাছাড়াও জানো তো আমার শাশুড়িমা বলেন হাড়ির চারিপাশে নাকি ভাতের এরকম ফ্যান লাগা একেবারেই সেটা শুভ নয়, মানে এমনটা কখনোই যেন আমি না রাখি। সবসময় ভেজা কাপড় দিয়ে হাড়ির গাটা ঠিক এইভাবে মুছে পরিষ্কার করে দিতে। তো সেই কথাটা মাথায় রেখেই মানে রাখি সবসময়, সেইভাবেই করে দিলাম। আর এই দিকটাতে দেখো কীভাবে কি হারে বৃষ্টি হচ্ছে। ঘড়িতে এখন প্রায় 10:30 বাজে। আর আমাদের যে কখন খাওয়া হয়ে গেছে, সবার হয়ে গেছে, লাস্টে আমি বসেছি। আমার খাওয়া হয়ে যাওয়ার পরেও আমি প্রায় 15 মিনিট বসে, আর কতক্ষণ বসে থাকা যায় বলো? আমি না পারছি হাত ধুতে যেতে, না পারছি বাসনগুলো রাখতে, মুষল ধারে বৃষ্টি হয়ে যাচ্ছে, আর মানে অধৈর্য হয়ে যাচ্ছি, আর বসে থাকতে পারছিলাম না। যার জন্য ওইভাবেই ছাতা একটা নিয়ে বাসনগুলো রেখে নিলাম। আর জানো তো কী হারে যে জামা কাপড়গুলো ভিজে যাচ্ছে, কি বলবো। আমার এই এক অসুবিধে, আর এই রোজ রোজ অসুবিধের কথা বলে আর লাভ নেই। তোমরাও ভাববে প্রতিদিনই প্রিয়াঙ্কা এই বৃষ্টি হলেই একই অসুবিধার কথা বলে। আসলে কি জানো তো, যখন এই রকম কাজগুলো করতে হয় আর ভীষণ মানে অস্বস্তি লাগে, মানে বুঝতেই পারছো তোমরা যে কীরকম পরিস্থিতি এখন আমার। আর আমার এই যে সিঁড়িটা সমানে জলে ভিজে যায়, এইখান দিয়ে আমার নামতে এতটাই ভয় লাগে, কি বলবো। আমি নিজেই কনফিডেন্ট পাই না যে আমি এখান দিয়ে নিজে নেমে তারপর বাসনগুলোকে রাখবো। সত্যি ভীষণ চাপ লাগে, একদম ভালো লাগে না। আর এঁঠো বাসনগুলো আমার ঘরে কোথায় রাখবো? তোমরা তো আমার ঘর বারান্দা সমস্তটাই দেখেছো, এঁঠো জিনিস রাখার কোনো উপায় নেই। আমি ভাতের হাঁড়ি বলো, অন্যান্য বাসনপত্র উপরে রাখতে পারবো, কিন্তু পাতের যে এঁঠোটা, সেই থালা বাসনগুলো তো আমি ঘরে রাখতে পারবো না। হ্যাঁ, মানে ইঁদুর
ছুঁচো যেই আসুক না কেন চারিদিক আমার এঁটো কাটা করবে, আর ওইভাবে রাখা যায় ঘরের মধ্যেখানে। সেই কারণে আমাকে বাধ্য হয়েই বাইরে যেতে হলো, কিচ্ছু করার নেই। যাকে জামা কাপড় তো ভিজে গেল, ঘরে এসে আবার সেই নাইটিটা চেঞ্জ করে অন্য একটা নাইটি পরে নিলাম। তো চলো আজকে এইখানেই শেষ করি। কেমন লাগলো আজকে তোমাদের এই ভিডিওটা জানাতে ভুলো না। অনেক বকবক করলাম, অনেক কথা বললাম। আশা করি আমার মনের কথাগুলো তোমাদের বললে, যে কথাগুলো আমি বলি সেগুলো নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আমি যেটা আমার মনে আসে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। যেটা আমার ভালো লাগে না সেটাও তোমাদের সাথে শেয়ার করি, যেটা ভালো লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সেই কারণে তোমরা আশা করি আমার যেটুকু যা বললাম সেগুলো তোমরা বুঝবে। ওই ডেস্কিটার মধ্যে ফ্যান রয়েছে, ফ্যান ঝরিয়েছিলাম, তো সেইটা আমি নিয়ে যেতে পারলাম না, ওটা ওপরেই থাকলো। আর ওই চায়ের কাপ ডিশ যেগুলো আমি সন্ধ্যাবেলায় মেজেছিলাম সেইগুলো রাখা রয়েছে, ওইগুলো মেজে নেব। তো এখনও বৃষ্টি হয়ে চলেছে বাইরে, মানে একদম দেখতেই পাচ্ছ সাদা হয়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে। এখন ঘড়িতে রাত 11:30, শুয়ে পড়েছিলাম অলরেডি। বাবানের হুট করে মনে পড়েছে, মা তুমি যে সন্ধ্যাবেলায় বলেছিলে যে মটর ভেজাবে, তুমি তো কই রাত্রে ভেজালে না, আগামীকাল তাহলে ঘুগনি কী করে হবে। সেই রাত্রে উঠে এখন আমি এই মটর ভিজিয়ে রাখছি। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমায় মনে রেখো, আমার ভিডিওর অপেক্ষায় থেকো।